আজকের রিজনিং ক্লাসে আমরা যে বিশেষ টপিকটা ডিসকাস করা শুরু করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজাদার টপিক, সেটা হচ্ছে ডাইস, বা যেটাকে আমরা লুডোর ছক্কা বা এই ছক্কা সম্পর্কিত অঙ্ক বলতে পারি। দেখো, অঙ্ক কেন বলছি, এর মধ্যে কিছু কিন্তু বিশেষ ট্রিক্স রয়েছে। রিজনিং এর চ্যাপ্টার হলেও এই চ্যাপ্টার সলভ করতে গেলে কিন্তু বেশ কিছু বুদ্ধিমত্তার প্রয়োজন। বুদ্ধিমত্তা শিখে নাও ভালো করে, তাহলে কিন্তু এই টপিকটা খুব ভালো করে ক্লিয়ার হবে। দেখো, ছক্কা বা কোনো ঘনক বা কিউব যেটাকে ইংলিশে বলি, বা ইংলিশে ছক্কাকে ডাইস বলা হয়, দেখতে কেমন হয় কম বেশি প্রত্যেকেই জানি। দেখতে কীরকম হয়? পুরোপুরি ঘনক আকার হয়। এই ঘনক আকারের কটা তল থাকে বলো, বলা উচিত। কটা তল থাকে? ছটা। ছটা তল থাকে, হ্যাঁ কি না? আমরা লুডো এমন একটা খেলা, কম বেশি প্রত্যেকেই এই ছক্কা ইউজ করে লুডো খেলেছি। তাহলে এই যে লুডো খেলেছি, এর ছটা তল, এই ছটা তলে কি থাকে? ছটা ডিফারেন্ট নম্বর থাকে। একটা জিনিস ভালো করে দেখো, এই ছবিটার মাধ্যমে দেখো, এই ছবিটায় আমরা পিছনের অংশটা বলছি যদি মুছে দিই, ভালো করে দেখবে, ভালো করে বোঝার চেষ্টা করো। এই অংশটা যদি মুছে দিই, তাহলে একটা লুডো ছক্কাকে সামনে যদি ফেলে রাখা হয়, তার কটা তল ভিজিবল হয় বা কটা তল আমরা দেখতে পাই? পাঁচটা। কটা তল আমরা এমনি সামনে থেকে দেখতে পাচ্ছি? একটা যদি লুডো ছক্কা আমার সামনে বসানো থাকে, তিনটে। তিনটে। ভালো করে শোনো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে একটা ঘনক বা ছক্কা যাই বলি, তুমি এটাকে ঘন বস্তুর সাপেক্ষে ছক্কা বললেও জ্যামিতিক এটাকে ঘনক বলা হয়। এই ঘনকের তল সংখ্যা মোট হয় কটা? 6 হয়। তাই লুডো খেলার ক্ষেত্রে 1 থেকে 6 এই সংখ্যাটাই থাকে। কিন্তু দৃশ্যমান, একবারে দৃশ্যমান তল কটা? এইটাই কিন্তু কোশ্চেনের মেন ব্যাপার। দৃশ্যমান তলের সংখ্যা কত? তলের সংখ্যা কিন্তু 3টি। একটা ডাইস পড়ে থাকলে 3টে দেখা যায়। মানে ধরো এখানে এরকমভাবে ডাইস আছে, 6 এরকম থাকে, তোমরা প্রত্যেকেই জানো। এই ওপরে ধরো 2 আছে, এদিকে ধরো 1 2 3 4 আছে। বাকি 1 3 5 নেই। কার বিপরীতে কোনটা আছে এইটা নির্ণয় করাটাই আমাদের আলোচ্য টপিক। ঠিক আছে? যেহেতু আমরা কম্পিটিটিভ এক্সামের পড়া পড়ছি, আমি কোশ্চেন যখন করবো তোমরা আরো ক্লিয়ার হবে। যেহেতু আমরা কম্পিটিটিভ এক্সামের পড়া পড়ছি, বিশেষ করে রেলের পরীক্ষাগুলোর ক্ষেত্রে এই ডাইস থেকে প্রচুর প্রশ্ন আসতে লক্ষ্য করা যায়। তাহলে কোশ্চেনের টাইপটা কেমন হয় দেখো, দুটো পার্টে ভাগ করে এই ক্লাস নেব। ফার্স্ট পার্টে কোশ্চেনের দুটো টাইপ হয়, একটা হচ্ছে বিপরীত। ওকে, অর্থাৎ তোমাকে কয়েকটা চিত্র দেওয়া থাকবে ডাইসের, সেই ডাইসের চিত্রে প্রতিটাতে 3টে করে তল তুমি দৃশ্যমান বা দেখতে পাবে। তার রেসপেক্টে কোশ্চেন করা থাকবে, এর বিপরীতে কি বসছে, ওর বিপরীতে কি বসছে। এটা যেন তোমাদের ভালো করে বুঝে নেবে, ট্রিক শেখাবো যেন তোমরা করতে পারো। সেকেন্ড ক্লাসে, অর্থাৎ এই টপিকটা একটু অন্যরকম। কি? এটা হচ্ছে আনফোল্ড। আনফোল্ড বলতে, যদি 6টা তলকে কেটে আলাদা করে দেওয়া হয়, তাহলে কার বিপরীতে কোনটা বসবে। এই আনফোল্ডেড টপিকটা একটু শেখাতে হবে। এখন আমি কোনো কোশ্চেন দেখাবো না, আলোচনা করব না, কঠিন টপিক। অর্থাৎ ডাইসের দ্বিতীয় ক্লাসটা প্রথম ক্লাসের তুলনায় অনেকটাই কঠিন। বরঞ্চ প্রথম যে আজকের ক্লাসটা নেব, যেখানে কোনো ডাইসের বিপরীতে কি রয়েছে, সেই ক্লাসটা সম্পূর্ণ শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আলোচনা হবে। এখানে এখানে অঙ্ক বলবো না, রিজনিংই বলা উচিত। এখানে কিন্তু ট্রিক্সের ওপর নির্ভরশীল। দেখো, কম্পিটিটিভ এক্সাম যখন এক্সামের ক্ষেত্রে ট্রিক্স শিখে নিলে খুব সহজেই কিন্তু সলভ করা যায়। দেখো কি ট্রিক্স, ভালো করে বুঝবে। একটা প্রত্যেকে ডাইসের ছবি আঁকো। আমি যেভাবে ডাইসের ছবিটা এঁকেছি, কিভাবে দুভাবে ডাইসের ছবি দেয়। একটা এই রকম করা থাকে, ভালো করে দেখো। এই রকম ভাবে ডাইস আঁকা শেখো। না হয় ভালো করে দেখো, এইটা কিন্তু কোশ্চেনে দেয় না। কোশ্চেনে এই ধরনের চিত্র দেয় না। কোশ্চেনে কিরকম চিত্র দেয়? কোশ্চেনে চিত্র দেয় ঠিক এইভাবে, ভালো করে বুঝে নাও। কোশ্চেনে চিত্র দেয় এইভাবে। ঠিক আছে? দেখো, কোশ্চেনে চিত্রটা এইভাবে দেয়, দুটোই কিন্তু ঘনক, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। কোশ্চেনে এইরকম দেয়, তাই আমি যে কটা প্র্যাকটিস করাবো এইটাকে লক্ষ্য করে বা এই রকম ধরনটা প্র্যাকটিস করাবো। ঠিক আছে? চল চল দেখো, ট্রিক্স 1 ভালো করে বুঝবে। ট্রিক্স নাম্বার 1, দুটো ট্রিক্স করাবো আজকে, তারপরে 5-6টা সলভ করাবো। টপিক ওভার, ফার্স্ট টপিক। দুটো ট্রিক্স মানে
প্রথম ট্রিক্স, দুটো ট্রিক্সের মধ্যে আমরা কি আলোচনা করব দেখে নাও। ট্রিক্স নাম্বার 1-এ আমরা ডিসকাস করব যে দুটি ছবিতে দুটি অঙ্ক বা ব্যাকেটে লিখে নাও বা চিত্র, যেমন লেখাচ্ছি লেখো, চিত্র যদি একই থাকে, ওকে, চিত্র যদি একই থাকে, কথাটা যেরকম লিখছি সেরকম হয়ে লেখো খাতায়। তারপরে আমি এটা বলতে যে কিরকম ভাবে মানে কি আসছে আমি ব্যাখ্যা করছি। আগে এটা লেখো, দুটি ছবিতে দুটি অঙ্ক বা চিত্র, সবসময় তো 1 2 3 4 5 6 নাও থাকতে পারে কোনো ডাইসের ক্ষেত্রে, কোনো চিত্র দিয়ে করতে পারে বা কোনো এবিসিডি দিয়ে হতে পারে, তো তাই আমি অঙ্ক বা চিত্র বললাম। তো তোমরা ডাইস এঁকে নাও, দুটো ছবি, তাহলে দুটো ডাইস পরপর আঁকো। ডাইসের চিত্র যেন একটু ঠিকঠাক দেখতে হয়। দেখো, এমনভাবে এঁকে দিও না সেটাকে ডাইস না মনে হয় সেই ময়দার তৈরি একটা সেই তাল মনে হচ্ছে, এরকম যেন না হয়। তো ডাইস যেন ডাইসের মতো একটু দেখতে মনে হয়, বুঝতে পারলে? আমি এই এর মধ্যে আঁকছি আমার পেনেও, স্মার্ট পেনে আঁকছি, সেখানে একরকম, তোমরা হাতায় আঁকছো, তোমাদের কিন্তু যেন একটু ঠিকঠাক হয়। দেখো, দুটো চিত্র, দুটো চিত্রে দুটি অঙ্ক কমন। দুটি অঙ্ক কমন মানে, ধরো এখানে দেওয়া আছে 6 4 1, আবার দেওয়া আছে 6 4 3, ঠিক আছে, দেওয়া আছে। তাহলে এই দুটোর ক্ষেত্রে দুটি কি কি কমন? 6 আর 4 দুটি চিত্রেই একই। তাহলে দুটো চিত্রে যদি দুটো নাম্বার একই হয়, তাহলে আমরা এইটা সিদ্ধান্তে আসতে পারি, খুব গুরুত্বপূর্ণ, আমরা এটা সিদ্ধান্তে আসতে পারি যে 1 ও 3 পরস্পর বিপরীতে আছে। কি করে 1 আর 3 পেলাম? এই চিত্রে 1 রয়েছে, এই চিত্রে 3 রয়েছে, ওই দুটো নাম্বার বাদ দিয়ে। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 1-এর বিপরীতে 3। তাহলে আমি কিন্তু এই দুটো চিত্র থেকে আর কোনো সিদ্ধান্তে আসতে পারবো না, একটাই সিদ্ধান্তে আসতে পারবো। সিদ্ধান্ত সংখ্যা হচ্ছে একটিই হবে। সেটা কি সিদ্ধান্ত? যে অঙ্কটা এক্সট্রা পড়ে থাকবে, সেই অঙ্কটা বা সেই সাইডটাই অপরের সাইডের অপোজিট হবে। কথাটা বোঝা গেছে? প্রত্যেকে রেসপন্স করো, বোঝা গেছে কিনা? হ্যাঁ কিনা একবার ইয়েস অর নো বলো, তাহলে হ্যাঁ বুঝতে স্যার, পারবো। হ্যাঁ কিনা? একবার কোনটা? বলবেন? আচ্ছা, জুঁই একটু পরে জয়েন করেছো। জুঁই, ভালো করে একটা জিনিস শোনো। তো আমরা কোনো ডাইস যখন ছবি আঁকি, ডাইসে কটা তল হয়? 6টা তল হয়। তার মধ্যে যখন কোনো ছবি আঁকি বা আমাদের সামনে কোনো ভিজিবল হয় বা দৃশ্যমান হয়, তখন কটা তল দৃশ্যমান হয়? 3টে তল। এই তিন, তিনটে তিনটে, তিনটে হ্যাঁ। তলের দুটো ছবি তোমাকে দেওয়া হয়েছে। একটা ছবি নাম্বার 1, একটা ছবি নাম্বার 2। এই ছবি নাম্বার 2-তে এই পয়েন্টটা একটু ভালো করে পড়ে নাও, কি বলেছে? যে দুটি ছবিতে দুটি অঙ্ক বা চিত্র যদি একই থাকে, তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে 6 আর 4, 6 আর 4 এই দুটো একই, হ্যাঁ কি না? এটা বুঝতে পেরেছি। তাহলে হ্যাঁ স্যার। প্রথমটার ক্ষেত্রে কোনটা আলাদা পড়ে আছে? 1 নম্বর অঙ্কটা বা 1 নম্বর চিত্র। আর তারপরেরটা কি আলাদা পড়ে আছে? 3 নম্বর। তাহলে 1 আর 3 তিন। পরস্পর বিপরীত থাকবে, ঠিক আছে? 1-এর পিঠে থাকবে 3। কথাটা ক্লিয়ার? রেসপন্স করো, ইয়েস অর নো হ্যাঁ, হ্যাঁ স্যার। প্রত্যেকে। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। হুম। বলছি কি, হুম। যে আপনি বলছেন না তিনটে তল ভিজিবল হয়, তো আমরা যদি ডাইসটাকে সোজাসুজি রাখি, তাহলে তো আমরা সামনাসামনি দুটো তল দেখতে পারবো, আর না না দুদিক ফিরলে আরো দুটো তল, তাহলে তো চারটে তল দেখতে না না, পারবো। দুদিক ফিরলে নয়, আমরা একটা জায়গায়, তোমার টাইস একটা ফেলা হলো, ভালো করে শোনো, তোমার সামনে তুমি যেটা বাস্তবিক কোনো টাইস যদি সামনে রাখো, দেখবে আমরা তো একটা ডাইসের চিত্রকে যদি খাতায় আঁকি, আমরা ছবি তুলি, দেখো ডাইসটা অ্যাকচুয়ালি কি, ভালো করে বোঝো, ডাইসটা অ্যাকচুয়ালি কি, একটা ছক্কাটা অ্যাকচুয়ালি কি রকম চিত্র? ছক্কাটা অ্যাকচুয়ালি 3D, ত্রিমাত্রিক, হ্যাঁ কি না? তার দৈর্ঘ্য হ্যাঁ প্রস্থ হ্যাঁ। উচ্চতা আছে। আমরা সেটাকেই যখন কোনো ছবি বা ইমেজ হিসাবে ফর্ম করি, সেটা কি হয়ে যায় আগে বলো? সেটা হয়ে যায় 2D, দ্বিমাত্রিক। দ্বিমাত্রি বা 2D হয়ে যায়, যার দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। ভালো করে শুনে রাখা প্রয়োজন, যার তল সংখ্যা বেশি, বেশি মানে কি, যার তল সংখ্যা 6টি, যখন তাকে 2D তে নিয়ে চলে আসি, 3D কে,
তার অর্ধেক সংখ্যক তল ভিজিবল হয়। তুমি কখনোই ডাইসকে এই দুটো চিত্র ব্যতীত অন্য কোনোভাবে আঁকতেই পারবে না। কথাটা ভালো করে দেখো, তুমি এই তিনটে চিত্র ব্যতীত আঁকতেই পারবে না। যাদের এই নিয়ে অনেকেই আমাকে এই কোশ্চেন করেছে, স্যার তিনটে কেন? তাদেরকে একটা জিনিস বলবো, বাড়িতে লুডোর ছক্কা আছে, লুডোর ছক্কাটাকে তোমরা বসাও একটা জায়গায়, দিয়ে মোবাইলে ছবি তোলো। দেখো আমাদের চোখে কি হয়, একটু চোখ ঘোরালে নিজের অবস্থান চেঞ্জ করলে অন্য তল দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা ছবি তোলো, ছবি মোবাইলে ক্যামেরায়, দেখবে একটা জায়গায় স্থির রেখে যখন ছবি তোলা হবে তখন হাইয়েস্ট তিনটে তল আমরা দেখতে পাবো, বাকিটা কখনোই পারবে না। ছোট্ট তোমরা পরীক্ষা ক্লাস শেষের পর করে নিও, দেখবে তিনটে তলই হ্যাঁ দেখা। স্যার, এবার বুঝতে পেরেছি। কথাটা বোঝা গেছে? তাহলে দেখো প্রথম ট্রিক্সটা ক্লিয়ার হয়েছে, যে যখন দুটো নাম্বার একই হবে বাকি যে নাম্বারটা পড়ে থাকবে সেটা পরস্পর অপোজিট। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো প্রত্যেকে, অসুবিধা নেই। জুই এবার ক্লিয়ার? জুই ক্লিয়ার হয়েছে? শাহরুখ, হ্যাঁ স্যার ক্লিয়ার। বাবাই ক্লিয়ার, জয়ন্ত ক্লিয়ার, সাজিদ, হ্যাঁ স্যার হ্যাঁ। সুন্দর। এরপরে হ্যাঁ স্যার ক্লিয়ার। ট্রিক্স নাম্বার 2, এটা কিন্তু কঠিন ট্রিক্স, বুঝে নেওয়ার ট্রিক্স। দেখো একটা জিনিস বলি তোমাদেরকে, আহ, মানে আমার কিছুটা অভিজ্ঞতা দিয়ে বলতে পারি। 2019 সালে রেলের পরীক্ষা হয়েছিল, তারপরে 2019 18 ফর্ম ফিল আপ, 18 থেকে শুরু হয়ে 19 পর্যন্ত চলেছিল। তারপরে 19 সালে ফর্ম ফিল আপ হয়েছিল, কোভিডের কারণে সেই পরীক্ষাটা হয়েছিল 21-22 সাল। ঠিক আছে? এই দুটো পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রী আমার কাছ থেকে চাকরি পেয়েছে তাদেরকে আমি একদিন অনলাইনে নিয়ে আসবো, মানে তাদের সঙ্গে তোমরা এক্সামের মানে ডিসকাস করে নিতে পারো, আমি তোমাদেরকে ডিসকাস করানোর জন্যই দেব। একটা জিনিস বলতে পারি, যে মানে একদম ইজিভাবে বলছি না, যে এই রেলের গ্রুপ ডি শোনাচ্ছে খুব, গ্রুপ ডি মানে অনেক মানে একটা খারাপ ব্যাপার তা নয়। রেলের গ্রুপ ডি এমন একটা চাকরি যেটা না ওয়ান স্টেপ এক্সামিনেশন বলি। ওয়ান স্টেপ এক্সামিনেশন মানে একটা ধাপ পাস করলে কিন্তু চাকরির কাছে পৌঁছে যাওয়া। ভালো করে শোনো, বাকি পার্টটা সেটা কিন্তু ফিজিক্যাল টেস্ট, একটু প্র্যাকটিস করলে ফিজিক্যাল টেস্টে কিন্তু মানে পাস করা যায়। হ্যাঁ, এবার যদি কারোর মেডিকেলের সমস্যা থাকে, কোনো কিছু খুব চোখের ডিস্টার্ব, কোনো কিছু কোনো ইউরিন টেস্টের কোনো রিপোর্ট বা ব্লাড টেস্টের কোনো রিপোর্ট খুব খারাপ, সেটা তোমাদের পরে এখন ডিসকাস করবো, এটা না করাই ভালো। তো তখন একমাত্র আটকে যেতে পারে, ফ্ল্যাট ফুটের ক্ষেত্রে, লক নিয়ের ক্ষেত্রে আটকে দেয়। তবে যদি কেউ সার্ভাইভ করে আসতে পারে বা ঠিক করে নেয় সেটা কিন্তু আটকায় না, তো সেটা পরে ডিসকাস করব। তবে পরীক্ষায় পাস আর চাকরি পাওয়া যথেষ্ট স্বচ্ছতার মাধ্যমে পরীক্ষা হয়, এটা একটা তোমাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ, যে পরীক্ষাটা স্বচ্ছভাবে হয়। একটু যদি ভালো করে পড়ো, আজকে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক চলছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 8টা মাস যদি সত্যি করে কম্পিটিটিভ এক্সামকে ভালো করে দাও, দেখবে প্রিপারেশনও ভালো হবে, তার সঙ্গে ভালো পরীক্ষা হবে, পাস করলে কিন্তু লাইফ চেঞ্জ হয়ে যায় এই রেলের এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে। একটু লাইফে প্রত্যেকে সিরিয়াসলি পড়ো, এই রেলের গ্রুপটি ক্র্যাক করতেই হবে মনে করে পড়ো। ঠিক আছে? এই সম্বন্ধে কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে আমায় কল করে নিও। আর একটা রিকোয়েস্ট করছি, অলরেডি 6 তারিখ হয়ে গেল, আর কেউ টাইম নষ্ট করো না, এবার ফর্ম ফিল আপ করে নাও। কাল করব, পরশু করব, এইভাবে ডিলে করো না, সার্ভার ডাউন হবে, সমস্যা হবে, লাস্টে দিয়ে কিন্তু সমস্যা, মানে 10 তারিখের মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করো। 10 তারিখ বলতে সোমবার, সোমবারের মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করে নিও। ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো ডাউট থাকলে আমায় কল করো। ঠিক আছে? স্যার হ্যাঁ, স্যার বলো বলো বাবাই। হুম। বলছি স্যার, হুম। আধার কার্ড স্যার যদি আপডেটেড না থাকে তাহলে স্যার ফর্ম ফিল আপ করলে কোনো অসুবিধা হবে? না, আধার কার্ডের নাম্বারটাই তো তোমার লাগবে না। আধার কার্ড তো তোর আপডেট আপডেট করা হয়ে গেলেও নাম্বারটা তো তোমার পরিবর্তন হয়ে যাচ্ছে না। তোমার হয়তো কোনো, আচ্ছা আচ্ছা। তো আমার মানে ওটা কোনো অসুবিধা নেই। তবে আধার কার্ডের পোস্ট অফিসে আধার কার্ডের প্রত্যেকটা জায়গাতেই পরিবর্তন হয়। আধার কার্ড কেউ ভুল রেখো না, এটা আমি বলতে পারি। আধার কার্ডের নামের স্পেলিং, বাবার নামের স্পেলিং, ডেট অফ বার্থ, বলছি এটা ভুল রেখো না, ডকুমেন্ট না স্যার, ভেরিফিকেশনে আটকে যাবে। ঠিক আছে? না স্যার, হুম। না না স্যার, ওটা ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে স্যার আমার আধার কার্ডে স্যার কিছু ভুল নেই, জাস্ট খালি সেই ছবিটা যেটা সেই বাচ্চা বেলাকার ছবি দেওয়া আছে, এটাই স্যার প্রবলেম হচ্ছে। ওটা প্রত্যেকেরই আছে, এটা একদম, এটা খুব সিলি কথা, প্রত্যেকেরই বাচ্চা বেলারকারই ফটো। কেউ নিশ্চয়ই অসুবিধা হবে না তো? কালকে তুলে আজকে আধার কার্ড হয়নি। আধার কার্ড 2014 সেটাই। 14 সালে হয়েছে। 14 সালে আমিও বাচ্চা ছিলাম, আমিও কলেজে পড়তাম, আমার কলেজের ছবিই আছে। যাই হোক, চলো এগিয়ে যাই।
টিক্স নাম্বার 2 লিখে নাও। দুটি ছবিতে, নোট ডাউন করো, দুটি ছবিতে যদি একটি মাত্র, দুটি ছবিতে যদি একটি মাত্র অঙ্ক, ব্র্যাকেটে লিখে নাও বা চিত্র, অঙ্কটা আন্ডারলাইন করলাম, একটি কথাটা আন্ডারলাইন করলাম, একই থাকে। ওকে, খুব ভালো টপিক কিন্তু এটা, নোট ডাউন করো। দুটি ছবিতে যদি একটি মাত্র অঙ্ক বা চিত্র একই থাকে, তাহলে দেখো দুটি ছবি একটু ভালো করে আঁকি, এটা কিন্তু বোঝার ব্যাপার, তাই একটু বড় করে আঁকছি। প্রত্যেকে আঁকো, দুটো ছবি ভালো করে আঁকো, দুটো ডাইসটা একটু ভালো করে আঁকো। দুটো ডাইস এঁকেছো, দুটো ডাইসে একটি অঙ্ক কমন, ধরো এখানে 5 দিলাম, এখানে 5 দিলাম, বাকিটা এখানে 3 2 1 4। ঠিক আছে, দেখো প্রত্যেকে সেম টু সেম এঁকেছো তো? রেসপন্স করবে একবার, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। দেখো এবার টিক্সটা কিভাবে ইম্পর্টেন্ট এখানে দেখো, এখানে একটি অঙ্ক কমন, কোনটা কমন গো দুটি চিত্রে? 5 5 8 কমন, কমন 5টাকে হাইলাইট করলাম। ঠিক আছে, এইবার প্রত্যেকে ঘূর্ণন সম্বন্ধে পরিচিত আছে, ঘূর্ণন বা রোটেশন। ওকে, ঘূর্ণন ক ধরনের হয়? একটা হয় ক্লকওয়াইজ, যেটাকে ঘড়ির কাঁটার দিকে বলি, আর একটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ, যেটাকে বলি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সব সময় রিকোয়েস্ট করব, আমরা কেউ তো উল্টো চিন্তা করি না, আমরা চিন্তা সোজাই করি। আমরা অলওয়েজ ক্লকওয়াইজ রোটেশনের দিকে লক্ষ্য রাখবো, অ্যান্টি ক্লকে হবে না তা নয়, ক্লকওয়াইজ রোটেশনের দিকে গুরুত্ব দেব। এই যে সংখ্যা দুটো একই হবে, সেখান থেকে ক্লকওয়াইজ রোটেশনের একটা চিহ্ন দাও। চিহ্ন বলতে ভালো করে দেখো, এই 5 থেকে ক্লকওয়াইজটা কীরকম দাঁড়ায়, এই রকম ঘূর্ণনটা হয় কি না? রেসপন্স করো, ক্লকওয়াইজ ঘূর্ণনটা অ্যাকচুয়ালি কেমন? এই ঘূর্ণনটা ক্লকওয়াইজ, হ্যাঁ কি না? ঠিক করে বলো, না বুঝতে পারলে বলবে। এই ঘূর্ণনটা ক্লকওয়াইজ, তাহলে এই প্রথম চিত্রে এরকম করলাম, দ্বিতীয় চিত্রে এরকম করলাম, হয়েছে? তাহলে কিভাবে লিখবে ভালো করে দেখো, প্রথম চিত্রের 5 লেখো, দ্বিতীয় চিত্রের 5 লেখো। প্রথম চিত্রের আমি তোমাদেরকে একটা সুবিধা করে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি, এটা প্রথম চিত্র, এটা দ্বিতীয় চিত্র। তাহলে প্রথম চিত্রের 5 এটা, দ্বিতীয় চিত্রের 5 এটা, হ্যাঁ কি না? প্রথম চিত্রের 5, দ্বিতীয় চিত্রের 5, দুটোর মধ্যে কিভাবে কি দেখো ভালো করে বুঝে নাও। প্রথম চিত্রে দেখো আমি ক্লকওয়াইজ ঘুরিয়েছি, তো ক্লকওয়াইজ ঘোরানোর মধ্যে 5-এর পরে কোন সংখ্যাটা এসছে? 2 এসছে। 2 2-এর পরে কোনটা এসছে? 3। লিখে রাখো। 2 নম্বর, 2 নম্বর যে চিত্র, এই 2 নম্বর চিত্রে রোটেশন করানোর সময় 5-এর পর কোনটা এসছে? 4। 4 তারপরে কোনটা এসছে? 1, হ্যাঁ কি না? তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে 2 আর 4 পরস্পরের বিপরীত, 1 আর 3 পরস্পরের বিপরীত। বোঝাতে পেরেছি? রেসপন্স করো, রেসপন্স করো, ইয়েস অর নো। হ্যাঁ স্যার, বুঝে গেছি। হ্যাঁ স্যার প্রত্যেকে ভালো করে দেখো, না বুঝতে পারলে বলো। প্রত্যেকে ক্লিয়ার? একটু অন্তত রেসপন্স করে, জয়ন্ত ক্লিয়ার হয়েছে? সুচরিতা, হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। সুচরিতা ক্লিয়ার, রাহুল ক্লিয়ার, রূপঙ্কর ক্লিয়ার, হ্যাঁ অভিজিৎ? স্যার হ্যাঁ স্যার। সুন্দর। দেখো আর একটা এক্সাম্পল করাই, হ্যাঁ, আরো স্যার। আর একটা ক্লিয়ার হবে। দেখো আর একটা এক্সাম্পল করাই, তারপরে প্র্যাকটিস সেটে যাব, তারপরে প্র্যাকটিস সেটে যাব। পরের দিন আনফোল্ডিং মেথড করে বেশ কিছু প্র্যাকটিস করাবো। পরের দিন আনফোল্ডিং মেথডটা শেখাতে হবে। আনফোল্ডিং মেথডটা শেখালে একটু কঠিন আছে ওই ব্যাপারটা, দেখে নাও। হচ্ছে? তাহলে বলো এখানে 5-এর বিপরীতে কে আছে, এটা কোশ্চেন। 5-এর বিপরীতে কে আছে? 5-এর বিপরীতে কে আছে?
দেখি কে বলতে পারে। অ্যান্সার এই রূপঙ্কর পেলাম, রাহুল দুই পেলাম, আছে। দীপঙ্কর পেলাম, অঙ্কিতা, প্রিয়াঙ্কা অ্যান্সার পাচ্ছি। রূপঙ্কর, রাহুল, দীপঙ্কর, অঙ্কিতা, প্রিয়াঙ্কা অ্যান্সার পেয়েছি। দেখে নাও আরেকবার বোঝাই, জুঁয়ে অ্যান্সার পেয়েছি, ভয় পাওয়ার কিছু নেই। এখানে কমন কোনটা? কমন হচ্ছে 3 কমন। কি দেখাতে বলেছি? দেখাতে বলেছি হচ্ছে রোটেশন, হ্যাঁ কি না? রোটেশনটা ইম্পর্টেন্ট, তাই তো? যদি এই রোটেশন হয় তাহলে প্রথম চিত্রে 3-এর পর কে আসবে? 1 আসবে, 1-এর পর কে আসবে? 6 আসবে, তারপরে 3-এর পর কে আসবে? 3-এর পর 4 আসবে, 4-এর পর 2 আসবে, তাই তো? যদি এইটাই হয় তাহলে 1 আর 4 পরস্পরের বিপরীত, 6 আর 2 পরস্পরের বিপরীত, এটা জেনে গেছি। তাহলে 3 বেচারা একা আছে, 3-এর বিপরীতে কে বসবে? যেটা নেই, নেই কোনটা? 5 নেই, তাই অ্যান্সার কত? তাহলে 5-এর বিপরীতে 3 অ্যান্সার। রেসপন্স করো, বোঝা গেল কি যায়নি? গেছে প্রত্যেকে? এত কম অ্যান্সার কেন? হ্যাঁ স্যার। বাকিরা বলো বুঝতে পারলে কিনা। হয়েছে? দেখো এটা একটা করলাম, হ্যাঁ স্যার। এইরকম টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর পরীক্ষায় আসে, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন প্রচুর পরীক্ষায় আসে। চলো এরপরে তোমাদের কনফিউজ করে দেওয়ার জন্য পরীক্ষা হলে কখনো দুটো ছবি দেবে না। দেখো আমি প্রথম টিক্সে কি বলেছি, সরি দ্বিতীয় টিক্সে কি বলেছিলাম? দুটি ছবিতে, তাই তো? তার আগের টিক্সে দেখো দুটি ছবিতে। আমরা কম্পেয়ার করা শেখাচ্ছি দুটো ছবির মধ্যে। পরীক্ষায় কোশ্চেন দেবে মিনিমাম 3টে, ম্যাক্সিমাম 5টা ছবি, মেনলি 4টে ছবি দেয়। কেন দেয়? যাতে তোমার কোশ্চেন সলভের সময় বেশি হয়। তাহলে লিখে নাও প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেট নাম্বার 1, প্রথম কোশ্চেন। এই কোশ্চেনটা এনটিপিসিতে পড়েছে, ভালো করে দেখো। কোশ্চেনে 4টে ডাইস দেওয়া আছে, 4টে ডাইস পরপর আঁকো, তারপর নাম্বার বসাবে। 4টে ডাইস পরপর আঁকো। এটা এনটিপিসির কোশ্চেন, হ্যাঁ এনটিপিসিতে পড়েছে। দেখে নাও 2022-এর ফেব্রুয়ারিতে একটা শিফটে পড়েছে। দেখো নাম্বারগুলো খুব কেয়ারফুলি বসা। 4টে এঁকেছো তো? 4টে প্রথমেটা দেওয়া আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আমি আর অঙ্কের ভাষা লিখছি না, অঙ্কের ভাষা না লিখে জাস্ট কোশ্চেনটাকে রিপ্রেজেন্ট করছি। দেখে নাও কি বলেছে। 1 4 3 1 4 5। কিভাবে কোশ্চেনটা দেয় দেখো, ভালো করে বুঝবে। চিত্রে একটি ছক্কার 4টি অবস্থান দেওয়া হলো, এখান থেকে 4-এর বিপরীতে কে রয়েছে? খুব তাড়াতাড়ি অ্যান্সার করো। 4-এর বিপরীতে কে আছে? 4-এর বিপরীতে কে আছে? কোশ্চেন দিলাম, খুব তাড়াতাড়ি অ্যান্সার আসবে। অঙ্কিতার অ্যান্সার কয়েক সেকেন্ডে পেয়েছি, পারফেক্ট। এই কয়েক সেকেন্ডে সলভ করাটা কম্পিটিটিভের নিয়ম, তাই শর্টকাট টিক শেখানো হয়। 4-এর বিপরীতে রূপঙ্করের অ্যান্সার পেয়েছি। রূপঙ্কর তোমার কিবোর্ডটা একটু ইংলিশে চেঞ্জ করো না, সুবিধা হয়। রূপঙ্কর পেয়েছি, রাহুল পেয়েছি, প্রিয়াঙ্কা পেয়েছি, জুঁই, বর্ষা, সুচরিতা, দিশা, সুন্দর। বাকিরা বুঝে করবে, বুঝে করবে। অভিজিৎ পারফেক্ট, সুন্দর। আর আর শাহরুখের শুভ, শাহরুখ সুন্দর। দেখো 4-এর বিপরীতে চাইছি, তাহলে 4-এর বিপরীতে পাওয়ার জন্য কি করা প্রয়োজন? 4-এর বিপরীতে পাওয়ার জন্য কি করা প্রয়োজন? কোন কোন চিত্র, কোন কোন চিত্র আমরা দেখতে পাই? কোন কোন চিত্র থেকে তোমরা কম্পেয়ার করবে 4-এর বিপরীতে কে আছে? কোন কোন চিত্র থেকে কম্পেয়ার করবে বলো? স্যার এটা কমন সেন্স থেকেই হয়ে যাচ্ছে। একদমই তাই, কমন সেন্স থেকেই হয়ে যাচ্ছে। দেখো এইখানে না সেই ট্রিক্স অন্য ট্রিক্স অ্যাপ্লাই করা কি প্রয়োজন আছে? এখানে আরেকটা জিনিস মনে রাখার প্রয়োজন, নোট হিসাবে লিখে নাও। নোট কি? যে
যে অঙ্কগুলি পরস্পর দৃশ্যমান, লিখে নাও, আমি ভাষাটা লেখো আগে, যে অঙ্কগুলি পরস্পর দৃশ্যমান, ব্র্যাকেটে লিখে নাও পাশাপাশি, লিখে নাও পাশাপাশি, সেগুলি বিপরীত হতে পারে না। এটা একটা ইম্পর্টেন্ট ট্রিক্স বা নোট, লিখে নাও বিপরীত হতে পারে না। কথাটা বুঝতে পারলে? অর্থাৎ যেটা কাছাকাছি থাকবে সেটা কি কখনো বিপরীত হতে পারে? আর একটা এক্সাম্পল যদি তোমাদের ডাউট ক্লিয়ার করি, যারা বুঝতে পারোনি, অনেকেই বুঝতে পারোনি মেবি, একটা ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। ধরো এখানে 1 আছে, এখানে 6, এখানে 3। তাহলে একটা জায়গাতে দেখতে পাচ্ছি যে 1 আর 3 এইরকমভাবে অবস্থান, দুটো তলে পাশাপাশি। 1 আর 6 এরকম দুটো তলে অবস্থিত, 6 আর 3 এরকম। এই 1 আর 6 কি কখনো বিপরীত হতে পারে? হ্যাঁ কি না? 6 আর 3 কখনো বিপরীত হতে পারে? পারে না। বা 1 আর 6ও হতে পারে না। এটা বুঝতে পারলাম তো যে যেটা দেখতে পাবো সেটা কখনোই পরস্পর বিপরীত হতে পারে না। ইন্টারেস্টিং ফ্যাক্টর এখানে কোশ্চেনের মধ্যে কি, হ্যাঁ কি না? দেখো 4 আছে, 4 আছে, 4 আছে, 4 আছে। প্রথম চিত্রে 4-এর পাশে কে কে আছে? প্রথম চিত্রে 4-এর পাশে কে কে আছে? আছে 1 আছে আর 3 আছে। তারপরে 1 আছে আর 5 আছে, 5 আছে আর 6 আছে, 3 আছে আর, বোঝা গেছে? রেসপন্স স্যার বলো। স্যার হুম বলছি এখানে ধরুন অঙ্কটা যদি মানে উত্তরটা কোশ্চেনটা যদি থাকতো যে 5-এর বিপরীতে কি আছে, হুম তাহলে কি হতো? দেখো, ভালো কোশ্চেন। আমি কোশ্চেনটা আগে, দাঁড়াও, এই কোশ্চেনটা নিচ্ছি আমি। আগে বলো এইটা বুঝতে পারলে কিনা, আগে বলো এটা বুঝতে পারলে কিনা। রেসপন্স করো প্রত্যেকে। প্রত্যেক ক্লিয়ার তো? হ্যাঁ কি না? সাজিদ ক্লিয়ার হয়েছে? না বুঝতে পারলে আমাকে বলবে, থামিয়ে জিজ্ঞেস করবে, শিখতে এসছো। ওকে, জয়শ্রী বুঝতে পেরেছো? শুভ বুঝতে পেরেছো? চলো এইবার দেখো, এবার যে কোশ্চেনটা বর্ষা বললে, আমি জাস্ট এলিমিনেট করছি। এই 4-এর জায়গায় লিখলাম 5। 5-এর বিপরীতে কে কি হবে? অ্যান্সার করে দাও তো। তা চট করে অ্যান্সার করে দাও, কেউ মুখে বলবে না, চট করে অ্যান্সার করো, আমি ব্যাখ্যা করছি। একদম সহজ জিনিস। দেখো অনেকের অ্যান্সার পাচ্ছি। কি নিয়ম দেখো, বর্ষা ভালো করে লক্ষ্য করো, শুধু বর্ষাকে নয় প্রত্যেককেই বলছি। এই দুটোর মধ্যে কম্পেয়ার করো, 1 নম্বর চিত্র, 2 নম্বর চিত্র। 1 নম্বর চিত্র আর 2 নম্বর চিত্রে 1 আর 4, 1 আর 4 কমন। প্রথম টিক্সে কি বলেছি? দুটো চিত্রের মধ্যে দুটি অঙ্ক কমন থাকলে বাকি দুটি পরস্পরের বিপরীত হয়। 3 আর 5 পরস্পরের বিপরীত, তাই 5-এর বিপরীতে কে বসবে? বলো। 3 বসবে। স্যার না, এটা আবার স্যার দেখো, এটা এমনি আরেকটা দেখাচ্ছি, দেখো। 3 নম্বর আর 5, 3 নম্বর, ওয়েট 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 3 নম্বর আর 4 নম্বর, স্যার 2 আর দাঁড়ো দাঁড়ো 1 মিনিট। 3 নম্বর আর 4 নম্বর, এর মধ্যে দেখো 6-4, 6-4 দুটো কমন, তাহলে 5-এর বিপরীতে 3 বসবে। এখান থেকেও পাচ্ছি, হ্যাঁ কি না? হ্যাঁ এবার স্যার বলো, হ্যাঁ এবার বলো। আমি আমি এটা দেখে এমনি এমনি নর্মালি বোঝা যাচ্ছে যে 5-এর বিপরীতে 3 আছে, হুম, কিন্তু আমি কেন বললাম, যদি এটাই ক্লকওয়াইজ যেটা বললেন ওভাবে যদি প্রথমটা করি, 4-এর পরে 1, তারপরে 3, তারপরে করছি 4-এর পরে 5, তারপরে 1, না না না, এভাবে হবে না, হবে করলে না, না। হবে না, হবে না, হবে না, হবে না। যখন আমি প্রথম টেক্সটটা তোমাদের শেখাই, প্রথম টেক্সটের কি ছিল, মানে কন্ডিশন কি ছিল? দুটি ছবিতে দুটি অঙ্ক একই থাকে। তুমি দুটো চিত্রে দুটি অঙ্ক একই, তারপরে তুমি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা আসবেই না। ভালো করে শোনো। যদি আচ্ছা আচ্ছা, যদি স্যার ঠিক এটাতে আছে। দ্বিতীয় আর চতুর্থটা হবে স্যার, দ্বিতীয় আর চতুর্থটা, দ্বিতীয় আর চতুর্থটা কি ওরকম হবে? করলে হবে দেখেন। হ্যাঁ ওরকম করলে হবে, একদমই তাই, ঠিকই বলেছো রাহুল, সুন্দর। তুমি যদি বর্ষার যদি কম্পারিজন করতে চাও, তাহলে দেখো 2 আর 4কে কম্পেয়ার করো। 2 আর 4-এর মধ্যে দেখে নাও, আমি আমার ছবিটা ফ্রেশ করে আঁকি, যত আলোচনা করবে তত কিন্তু ডাউট ক্লিয়ার হবে।
আমি প্র্যাকটিস সেট করাচ্ছি না, শেখাচ্ছি। প্র্যাকটিস সেট পরের দিন আলোচনা করব। দেখো 2 নম্বর আর 4 নম্বরটা আঁকছি তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য। 2 আর 4 নম্বরটা, 2 নম্বরে 4 1 5 আর 4 নম্বরে 4 3 6। এই দুটোর মধ্যে কি কমন? এই দুটোর মধ্যে 4 কমন, হ্যাঁ কি না? যদি তাই হয় বর্ষা তুমি দেখে নাও তোমার ক্লকওয়াইজ মেথডে 5-এর ভিতরে 3 আসছে কিনা। হ্যাঁ স্যার, কিন্তু আমি ওই ওই যে ক্লকওয়াইজ মেথডে করে না 5-এর সাথে একবার 1 আসছে, 5-এর সাথে একবার 6 আসছে, না, এরকম তুমি আসছিল। ক্লকওয়াইজ মেথড করছো, দুটোর সঙ্গে এমন কম্পেয়ার করেছো যাদের দুটো কমন আছে। দুটো কমন থাকলে বাকি যেটা থাকবে সেটাই বিপরীত, তখন আর ক্লকওয়াইজ দেখলে চলবে না। ক্লকওয়াইজ দেখবো, ক্লকওয়াইজ মেথড তখনই দেখবো যখন দুটোর মধ্যে আহ, একটা অঙ্ক কমন থাকবে। বোঝা গেছে? আর একটা কোশ্চেন দেখো পারা যায় কিনা। এটা 3টে অঙ্ক দেওয়া আছে, মানে 3টে অঙ্ক না, ভুল বললাম, সরি, মানে 3টে চিত্র দেওয়া আছে। একটা চিত্র, দুটো চিত্র, 3টে চিত্র। নাম্বারিং বোঝাচ্ছে, ভালো করে দেখো। 6 1 4 3 2 1 6 4 5। 3টে চিত্রের মধ্যে 1 নম্বর চিত্র, 2 নম্বর চিত্র আর 3 নম্বর চিত্র। এই 3টে চিত্রের মধ্যে কার কার সঙ্গে কম্পেয়ার করলে 5 বেরিয়ে আসবে? দেখো প্রথম আর তৃতীয়কে যদি কম্পেয়ার করি, প্রথম আর চিত্রের কম্পেয়ারের কারণটা কি? এই প্রথম চিত্রে কি রয়েছে? প্রথম চিত্রে ভালো করে শুনবে, 6 আর 4, 6 আর 4 দুটো দুটো যদি কমন হয়ে যায় ট্রিক্স নাম্বার 1 ফলো হবে। ট্রিক্স নাম্বার 1-এ কি বলেছে? যে বাকি যেটা পড়ে থাকবে সেটাই কমন হবে। তাহলে 1-এর বিপরীতে কি হয়? 1-এর বিপরীতে 5, একই না? তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 1। প্রত্যেকে বুঝতে পেরেছে? ইয়েস অর নো রেসপন্স করো। বোঝাতে পেরেছি? আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার একদম? আচ্ছা, হ্যাঁ, আমরা যদি ফার্স্ট চিত্রটা সেকেন্ড চিত্রটা কম্পেয়ার করি তাহলে দুটোতেই 1 কমন আছে। 1 কমন আছে। হুম, হ্যাঁ, তো ওটা ক্লকওয়াইজ দেখো কি বলা আছে। উপরে একটা ডট যেটাকে আমরা পুট বলি বা 1 বলি। এখানে 6, দেখো ঠিক লুডোর ছক্কায় যেমন থাকে, এদিকে আছে 3, আবার এখানে আছে 3, এদিকে আছে 2, এখানে আছে পুট বা 1, পুটটা বলা হয়ে যাচ্ছে তো 1।
এখানে আছে 5, ঠিক পারফেক্ট, সুন্দর। দু নম্বর আর 4 নম্বর চিত্র কম্পেয়ার করব। কেন কম্পেয়ার করব? 2 নম্বর চিত্রে 3 আছে, 2 আছে, 3 আছে, 2 আছে। প্রথম ট্রিক্স অনুযায়ী দুটো চিত্রে যদি দুটো অঙ্ক বা চিত্র কমন থাকে, তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেইটা পরস্পর বিপরীত হবে, হ্যাঁ কি না? তাহলে কি হচ্ছে, 4 এর বিপরীতে কে বসবে? 4 এর বিপরীতে বসবে 1, হ্যাঁ কি না? অ্যান্সার হচ্ছে 1। কোনো ডাউট থাকলে আমাকে বলো। প্রত্যেক বোঝা গেছে যেটুকু বোঝানোর ব্যাপার? রেসপন্স করো, ট্রিক্সগুলো ক্লিয়ার।